আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ভূ রাজনীতি নিয়ে। মূলত এই মধ্যপ্রাচ্যের যে সংঘাত এবং ভূ রাজনীতি, আমি এখন যেগুলো আলোচনা করব সব কিছুই বেশিরভাগ বা বলা যায় প্রায় সব কিছুই হচ্ছে একটা বই থেকে, নাম হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। এবং এই বইটা যেহেতু মোটামুটি সবাই কম বেশি জানার কথা এই বইটার নাম সম্পর্কে, সো শুরুতেই শুরু করা যায়। বলা যায় যে এই বিষয়টা বা পুরো ভিডিওটা একটা হবে অডিও বুক টাইপের, লেন্দি হবে, বাট হচ্ছে এই পুরো পার্টটুকু আমরা হচ্ছে ভালোভাবে বোঝার ট্রাই করব। সো একদম শুরু থেকে শুরু করি। সাধারণত যখন মধ্যপ্রাচ্যের দুরবস্থা নিয়ে আলাপ করা হয়, তখন মধ্যপ্রাচ্যে চলমান সংকটগুলোর প্রেক্ষাপট হিসেবে একচ্ছত্রভাবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির কূটকৌশলকে দায়ী করা হয়ে থাকে। সব ক্ষেত্রেই পশ্চিমা শক্তিকে টেনে নিয়ে আসা হয়। বিষয়টা কিন্তু আসলেই তাই নয়। নাকি হচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংকটের পেছনে মধ্যপ্রাচ্যের শাসকদের দায়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করার লক্ষ্যে বারবার যুক্তরাষ্ট্র বা পশ্চিম বিশ্বকে সামনে টেনে আনা হয়? বিষয়টা কি এতটাই সরলরৈখিক, নাকি এর পেছনে রয়েছে সামগ্রিক কোনো দৃষ্টিভঙ্গি? তার মানে আমরা মধ্যপ্রাচ্যে যে কোনো কিছুতেই আসলে যুক্তরাষ্ট্রকে টেনে আনি। শুধু মধ্যপ্রাচ্যই নয়, আমরা যদি চিন্তা করি বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো কিছুই ঘটুক, যদি সেটা ইরানের বিষয় হয়, ইসরায়েলের বিষয় হয়, যে কোনো জায়গায় যে কোনো বিষয় হয়, কিংবা বাংলাদেশের বিষয় হয়, প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে আসলে সব জায়গায় যুক্তরাষ্ট্রকে টানে আনি। তো সেটা কি আসলেই ঠিক কিনা, বা বিষয়টা কি এতটা সরলরৈখিক কিনা, এটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। কিছু ঐতিহাসিক এবং সমসাময়িক প্রশ্ন নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা শুরু করব আমরা। এবং 90-এর দশকে সাদ্দাম হোসেন যদি ক্ষুদ্র রাষ্ট্র কুয়েত দখল না করতো, তাহলে কি বর্তমান ইরাকের এই পরিণতি হতো কিনা, এটা একটা হচ্ছে আর আজকের আলোচ্য বিষয়। বাংলাদেশে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম সেন্ট মার্টিনের বিপক্ষে গিয়ে উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে অবলম্বন করেছিল? বাংলাদেশ মূলত কেন এটা করেছিল? যখন আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন করলো বাংলাদেশ কেন করেছিল? আরব বসন্ত কি মানে আরব বসন্ত কি পশ্চিমা চক্রান্তের একটি বাই প্রোডাক্ট কিনা, নাকি আরব বসন্ত রাষ্ট্রগুলোর দীর্ঘদিন ধরে চলতে থাকা নিপীড়নের প্রতিবাদ হিসেবে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? এটা একটা আলোচ্য বিষয়। মুসলিম ধর্মাবলম্বী দেশ ইয়েমেনের ধ্বংস হওয়ার পেছনে শুধু কি পশ্চিমা চক্রান্ত দায়ী, নাকি সৌদি ইরান দ্বন্দ্ব এর অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে? এটাও একটা আলোচ্য বিষয়। এর মধ্যে বোঝা গেল যে মধ্যপ্রাচ্যে পশ্চিম যে পরাশক্তিগুলো, এটা একটি তাদের ফায়দা রয়েছে, কিন্তু কোন কারণে তুরস্ক সিরিয়াতে বোমা হামলা চালাচ্ছে সেটা আসলে কোনো প্রকৃত এখন পর্যন্ত ব্যাখ্যা পাওয়া যায় না। কিংবা আরব বিশ্বের পঞ্চম বৃহত্তর জাতিগোষ্ঠী কুর্দিরা মুসলিম হওয়া সত্ত্বেও কেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর দ্বারাই তারা যুগ যুগ ধরে নির্যাতিত হচ্ছে? এইসব প্রশ্নের উত্তর আসলে আমরা এই অধ্যায়ে বা এই আলোচনায় বোঝার চেষ্টা করব। তো প্রথমত আসি উপসাগরীয় দ্বন্দ্ব এবং ভূ রাজনীতিতে। পারস্য উপসাগরের উপকূলবর্তী 8টি দেশ, এই দেশগুলোকে গালফ স্টেট বা উপসাগরীয় দেশ বলা হয়। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক ও ইরান। তাহলে এই গালফ স্টেটগুলো 8টি দেশ নিয়ে গঠিত। দেশগুলো কি? সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইরান ও ইরাক। তেল সমৃদ্ধ এই পারস্য উপসাগরকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়, তাই এই রাষ্ট্রগুলোর গুরুত্ব অনেক। মধ্যপ্রাচ্যে আজকে যে সংকট চলমান, সেটার সূচনার কথা বললে প্যালেস্টাইনের সংঘাতের পর সর্বপ্রথম আসে উপসাগরীয় যুদ্ধ। তাহলে প্যালেস্টাইনের যে সংঘাতটা বর্তমানে চলছে, কিংবা অনেক দিন ধরেই চলে আসছে, অনেক যুগ ধরেই, অনেক বছর ধরেই চলে আসছে, সেটার পরবর্তীতে যদি কোনো সংঘাত আসলে আমরা বড় হিসেবে দেখতে চাই, সেটা অবশ্যই উপসাগরীয় যুদ্ধ। এই অঞ্চলে সংঘটিত হওয়া 2টি যুদ্ধ পরিবর্তন করে দিয়েছে বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি। প্রথম যুদ্ধটি ইরাক শুরু করেছিল, আর দ্বিতীয় যুদ্ধটি শুরু করেছিল ইরাকের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। তাহলে প্রথম যুদ্ধটি শুরু করেছিল ইরাক, এবং দ্বিতীয় যুদ্ধটি পরিচালিত হয়েছিল ইরাকের বিরুদ্ধে। প্রথমটি জাতিসংঘের অনুমোদনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বহুজাতিক বাহিনী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর পরেরটিতে জাতিসংঘের কোনো অনুমোদন ছিল না, যুক্তরাষ্ট্রের একক উদ্যোগে এই যুদ্ধের সূচনা হয়। আবার বলে রাখছি, আজকের ভিডিওটি কিছুটা কী বলে আমাদের অডিও বুক টাইপের, সুতরাং অনেক কিছু হয়তো একটু কঠিন লাগতে পারে। আমরা ট্রাই করবো সেটাকে সহজ করে বলার মাঝে মাঝে। সো প্রথমে তো আসি প্রথম উপসাগরীয় যুদ্ধ, যেটা 1990 সালে শুরু হয়েছিল। সো ইরাকের কাছে রয়েছে বিপুল তেল সম্পদ। সো ইরাকের সংখ্যাগরিষ্ঠ জনগণ শিয়া মুসলিম। 1979 সালে 16 জুন সুন্নি বাথ পার্টি থেকে ইরাকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে সাদ্দাম হোসেন ক্ষমতায় আসেন। ইরাকের প্রতিবেশী রাষ্ট্র কুয়েত, বিশ্বের মোট তেলের প্রায় 10% রয়েছে সেই দেশ কুয়েতে, ছোট্ট দেশ। ঐতিহাসিকভাবে মনে করা হয় যে কুয়েত ইরাকেরই একটি অংশ ছিল, তাই সাদ্দাম হোসেন ক্ষমতায় এসে কুয়েতকে ইরাকের একটি প্রদেশ হিসেবে দাবি করতে থাকেন। আর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চেয়েছিল কুয়েতের বিপুল তেলের সরবরাহ যেন তাদের জন্য সবসময় উন্মুক্ত থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে সাদ্দাম কেন কুয়েতকে দখল করার প্ল্যান করলো?
এটা বুঝতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, বাট এখন পর্যন্ত এটুকু সিম্পল, যেহেতু সাদ্দাম হোসেন মনে করতো যে ইরাকের একটা অংশই কুয়েত, সুতরাং সে আসলে দখল করার চিন্তা করাটা তার পক্ষে খুব স্বাভাবিক। এদিকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের দেশগুলো আসলে মনে করছিল যেহেতু কুয়েত তেল সমৃদ্ধ, সুতরাং কুয়েতকে যদি ইরাক দখল করে নেয় তাহলে অনেক সমস্যা হতে পারে, সুতরাং কুয়েত দখলমুক্ত থাকাটাই যুক্তরাষ্ট্রের জন্য ভালো। এখন একটু পিছনে ফিরে তাকি। উপসাগরীয় যুদ্ধের পূর্বে 1980 থেকে 1988 সাল পর্যন্ত এই দীর্ঘ 8 বছর ইরান ও ইরাক একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, এবং আমরা জানি যে বাংলাদেশ প্রথম আসলে যেই জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনীর আন্ডারে যখন আসলে মিশনে যায় তখন সেটা কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করেই যায়। সো 1980 থেকে 88 সাল পর্যন্ত এই 8 বছরের যুদ্ধে ইরাক এবং ইরান যখন যুদ্ধে বিধ্বস্ত হয়ে যাওয়া শুরু করে, যেটি ইতিহাসে ইরাক ইরান যুদ্ধ নামেই আসলে পরিচিত। এখানে উল্লেখ থাকে যে সাদ্দাম হোসেন যে বছর ক্ষমতায় আসে সে বছরই তথা 1979 সালে ইরানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব হয়েছিল, এবং বিপ্লবের মধ্য দিয়ে ইরান একটি শিয়া প্রধান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ইরাকও শিয়া প্রধান রাষ্ট্র, কিন্তু সমস্যাটি হচ্ছে অন্য জায়গায়। ইরাক শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও সাদ্দাম হোসেন ছিল সুন্নি। শিয়াদের বিরুদ্ধে একটি রাজনৈতিক ফোর্সও গঠন করেছিল সাদ্দাম হোসেন, যা ইরানের সাথে ইরাকের সম্পর্কের দূরত্ব বৃদ্ধি করে। তো স্বাভাবিকভাবেই যখন আসলে রাষ্ট্রপ্রধান সুন্নি, বাকি মেজরিটি হচ্ছে শিয়া, তখন একটু সমস্যা হওয়াটাই খুব স্বাভাবিক। দ্বিতীয়ত, ইরাকের সাথে ইরানের অটোম্যান আমল থেকেই সীমান্ত নিয়ে সমস্যা ছিল। এক পর্যায়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায়, সেই দ্বন্দ্ব থেকেই যুদ্ধ শুরু হয়। 1980 সালের 20 সেপ্টেম্বর ইরাক কর্তৃক ইরান আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। ইরানের বিমান বাহিনী অপারেশন স্কর্চ সোর্ড নামে ইরাকের পারমাণবিক চুল্লির উপর আক্রমণ চালালে যুদ্ধের গতি ভয়াবহ আকার ধারণ করে। অবশেষে 1988 সালের 20 আগস্ট ইরান কর্তৃক জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে। তাহলে ইরান কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। এই লড়াইয়ে ইরান ও ইরাক কেউ জয়লাভ করেনি, এবং দীর্ঘ যুদ্ধে উভয় দেশেই সামরিক ও অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়। সুতরাং এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, যুদ্ধ আসলে বেশিরভাগ সময়ই যেই দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয় বর্তমান সময় কিংবা আগে থেকেই ক্ষতির পরিমাণটাই বেশি হয় যে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয়। কিন্তু এটাই ছিল অন্যতম একটা যুদ্ধ, যে যুদ্ধটাতে আসলে দুই দেশের মধ্যে কেউই জয়লাভ করে নাই, কেউ তাদের স্বার্থ খুব একটা হাসিল করতে পারে নাই। দিন শেষে দুই দেশের মধ্যে সামরিক এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল, কারণ 8 বছর ধরে যুদ্ধ চলছিল। সো প্রায় 5 থেকে 10 লক্ষ সেনা নিহত হয়ে যায় এই যুদ্ধে। ভঙ্গুর হয়ে পড়ে তেল সমৃদ্ধ দুইটি দেশের অর্থনীতি। যুদ্ধে ইরাকের প্রায় $561 বিলিয়ন ক্ষতি হয়। যুদ্ধ চলাকালে ইরাক কুয়েত থেকে প্রায় $14 বিলিয়ন ঋণ নেয়। যুদ্ধ শেষে বিলিয়ন ডলারের ঋণে পড়ে যায় সাদ্দাম হোসেনের সরকার, এবং এই ঋণটাই পরবর্তীতে অনেক ভোগায় এই দেশটাকে। এখন ইরাক এই ঋণ কীভাবে পরিশোধ করবে, এটা থাকে প্রশ্ন। বিশাল অঙ্কের ঋণ শোধ করার জন্য সাদ্দাম হোসেনের সরকার বিশ্ব বাজারে তেলের দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন মূলত ইরাক, কুয়েত, সৌদি থেকেই সবচেয়ে বেশি তেল রপ্তানি করা হতো। এখন ইরাকে একা দাম বৃদ্ধি করলেই তো আর হবে না যদি অন্য রাষ্ট্র দুটি তেলের দাম বৃদ্ধি না করে। এজন্য ইরাক বিশ্ববাজারে কুয়েতকে তার তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার অনুরোধ করে। প্রথমে কিন্তু অনুরোধটাই করে, কারণ কুয়েত তেলের সরবরাহ কমিয়ে দিলে সবাই বাধ্য হয়ে ইরাকের কাছ থেকে তেল ক্রয় করতে হবে। কিন্তু ইরাকের অনুরোধ উপেক্ষা করে কুয়েত তেল উত্তোলন কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দেয়। ফলশ্রুতিতে বিশ্ববাজারে তেলের সরবরাহ বেশি থাকায় দাম বৃদ্ধি পাওয়ার পরিবর্তে তেলের দাম পূর্বের তুলনায় আরও কমে যায়। একটা বিষয় এখানে একটু খেয়াল করি আমরা, এই যে তেলের দাম বৃদ্ধি করে দেওয়া, এতে ইরাককে চাপে ফেলে দেওয়া, এখানে যুক্তরাষ্ট্রের হাত আছে কি নাই, এটা একটু চিন্তার বিষয়। তো পরবর্তী চিন্তা করি, কুয়েতের এরকম আচরণ ইরাকের হৃদয়ে আঘাত হানবে খুব স্বাভাবিকভাবে, এবং সাদ্দাম হোসেন মূলত কুয়েতের প্রতি ক্ষিপ্ত হবে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু তারা অর্থনীতিকে একটু স্বাবলম্বী করার জন্য বা ঘুরে দাঁড়ানোর জন্য তারা আসলে ইরাককে অনুরোধ করে। এবং সে চিন্তা করতো, যেহেতু সাদ্দাম চিন্তা করতো যে কুয়েত আসলে ইরাকেরই অংশ, সুতরাং তার এই অনুরোধটি না মানায় খুব স্বাভাবিকভাবেই সে অনেক ক্ষোভ প্রকাশ করবে, ক্ষোভ থাকবে তার মধ্যে। সো কুয়েত ও সৌদি আরবের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কুয়েত থেকে কম দামি তেল ক্রয় করতে শুরু করে। তখন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দুইটি দাবি করেন। প্রথম দাবিটি ছিল, কুয়েত যুক্তরাষ্ট্রের কথায় বৈশ্বিক তেলের দাম কমিয়ে দিয়েছে। 2, যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা উন্নত প্রযুক্তির মাধ্যমে ইরাকের রুমিলিয়া তেল ক্ষেত্র থেকে কুয়েত অবৈধভাবে তেল উত্তোলন করেছে, এমনটি দাবি করেন সাদ্দাম হোসেন। দুইটি দাবি করেন, দাবি মিন্স এখানে ক্লেম করেন, মানে কোনো কিছু চায় না, মানে দুইটা বিষয় প্রকাশ করে, মানে বলে যে এক প্রকার আশঙ্কা প্রকাশ করে, যে যেটা একটু আগে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম, যে কুয়েত আসলে দামটা কমিয়েছে যুক্তরাষ্ট্রের কথাতেই, যাতে কিনা ইরাক চাপে পড়ে যায়। এটা সাদ্দাম হোসেন চিন্তা করে, এবং স্বাভাবিকভাবেই সবার চিন্তায় এটা আসাটা খুব স্বাভাবিক।
1990 সালের 2 আগস্ট প্রায় 10 লাখেরও বেশি বিশাল সামরিক বহর নিয়ে সাদ্দাম হোসেন কুয়েতকে আক্রমণ করে বসে। যেহেতু কুয়েত খুব ছোট, স্বাভাবিকভাবেই 10 লাখ বহর কুয়েতের জন্য অনেক বড় ছিল। সো ছোট দেশ কুয়েত সামরিকভাবে অতটা শক্তিশালী ছিল না, তাই বলা যায় বিনা বাধায় ইরাক কুয়েত দখল করে ফেলে। কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘ ও আরব লীগ এর বিরোধিতা করে সাদ্দাম হোসেনকে কুয়েত ত্যাগ করার নির্দেশ দিলে ইরাক সেটা নাকচ করে দেয়। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় সিনিয়র জর্জ ডব্লিউ বুশ ছিলেন। বুশ প্রশাসন দেখল যে ইরাকের নিয়ন্ত্রণে বিশ্বের মোট তেল সম্পদের প্রায় 20 ভাগ চলে যাচ্ছে। কেন? কারণ ইরাকের তেল আগে থেকেই বেশি, এবার কুয়েত সে দখল করে নিয়েছে, প্রায় মোট তেলের 20 ভাগেরও বেশি শুধু ইরাকের দখলে চলে গেল। সো এটা সিনিয়র জর্জ ডব্লিউ বুশ স্বাভাবিকভাবেই ভালোভাবে দেখবে না। সো সৌদি আরবের দুশ্চিন্তা ছিল যে সাদ্দাম হোসেন হয়তো বা কয়েকদিন পর সৌদিতেও আক্রমণ করবে। সো এটা দুশ্চিন্তা হওয়ার খুব স্বাভাবিক, কারণ যেহেতু সে কুয়েতকে আক্রমণ করেছে, তার পাশেই সৌদি আরব চাইলেই আক্রমণ করতে পারে, সো করতে পারতো। এই জন্য সৌদির চিন্তা হওয়াটাও খুব স্বাভাবিক। সৌদি সহায়তা চায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, এছাড়া সৌদি আরবের কোনো উপায়ও নাই, কারণ তেল যেহেতু রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কাছে এবং ওই সময় খুব ভালো সম্পর্ক সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের, সুতরাং সহযোগিতা চায়। সৌদিকে সহযোগিতা এবং কুয়েতকে মুক্ত করার নামে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পা রাখে রিয়াদে। রিয়াদে মানে কি? এই যে আমাদের সৌদি আরবের যে রাজধানী সেটা হচ্ছে রিয়াদ। সেই রিয়াদে পা রাখে, কারণ সে একে তো যুক্তরাষ্ট্র কী করবে, সৌদি আরবকে একটু সেফ করার ট্রাই করবে বা নিরাপত্তা দেবে, আর কুয়েতকে মুক্ত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীদের সেটাই প্রথম সৌদিতে পা রাখা। সেই থেকে এখনও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সৌদিতে অবস্থান করছে। সৌদি আরবে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশাল একটি ঘাঁটিও রয়েছে। তাহলে এইটা আমাদের একটু ভালোভাবে চিন্তা করতে হবে এই বিষয়টা নিয়ে, যে বুঝতে হবে বিষয়টা নিয়ে যে সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিটা, সেই ঘাঁটিটা আসলে কখন বা কেন তৈরি হলো। এই ঘাঁটিটা তৈরি হলো তখনই যখন সৌদি আরব আসলে নিরাপত্তাহীনতায় ভুগলো ইরাকের কাছ থেকে এবং সে সাহায্য চাইলো, তখনই কিন্তু এই ঘাঁটিটা স্থাপন করলো। এবং শুধু সৌদি আরব না, বিশ্বের যেই দেশেই আসলে যুক্তরাষ্ট্র আসলে ঘাঁটি স্থাপন করেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিষয়টা এরকমই ঘটেছে। ওই দেশ হয়তো নিরাপত্তাহীনতায় ভুগেছে, অথবা ওই দেশ হয়তো যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে, তারপর যুক্তরাষ্ট্র সেখানে সাহায্য করতে গিয়েছে, কিন্তু তারপরে ফিরে আসে নাই। এটার ঠিক উল্টা ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ঘটেছিল। সেখানে আসলে কী হয়েছিল, যখন আসলে আমাদের মিত্রবাহিনী ভারতে বাংলাদেশে এসেছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিন্তু তারা থেকে যায়নি, তারা কিন্তু তাদের সৈন্যদেরকে ব্যারাকে ফিরে তাদের দিকে দেশে নিয়ে গিয়েছিল। এটা বাংলাদেশ অনেক বড় কূটনৈতিক সাফল্যের জায়গা, কারণ ওটা না হলে আসলে এখনও হয়তো মিত্রবাহিনীর বা ভারতীয় সৈন্য বা সামরিক বাহিনী ঘাঁটি বাংলাদেশের মধ্যে থাকতো, যেটা কিনা অনেক ক্ষেত্রে ভালো হতো না হয়তো। যেটা কিনা অন্য দেশে সামরিক বাহিনীর ঘাঁটি থাকা এক দেশে, এটা খুব অনেক ক্ষেত্রেই খারাপ। যেমন জর্ডানে যুক্তরাষ্ট্র অনেক বড় ঘাঁটি রয়েছে আল আকসার ওখানে। সো এইগুলো বিষয় আসলে মাঝে মাঝেই নিরাপত্তাহীনতার কারণ হতে পারে। যাই সামনে, একটি স্বাধীন রাষ্ট্র হয়ে অপর আরেকটি স্বাধীন রাষ্ট্রের উপর আক্রমণ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তাই জাতিসংঘ ইরাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যেহেতু সে কুয়েতকে আক্রমণ করেছে এবং দখল করে নিয়েছে। সো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অর্থাৎ ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিলের পাশকৃত রেজলিউশন 678-এ বলা হয়, কুয়েত থেকে সকল ইরাকি সৈন্য অপসারণ করতে হবে, অন্যথায় সামরিক ব্যবস্থা নেওয়া হবে। জবাবে সাদ্দাম হোসেন 2টি শর্ত দিলেন, বলতেছে আমি সরাই নেব, ঠিক আছে, বাট 2টা শর্ত আছে আমার। এক, ইরাক তখনই কুয়েত থেকে সৈন্য অপসারণ করবে যদি সিরিয়া এবং লেবানন থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে। তার মানে ইরাকের সাথে যুক্তরাষ্ট্রের একটা কোল্ড ওয়ার চলছে ওই সময়, বলা যায় যে তখনই অপসারণ করবে যখন যখন সিরিয়া এবং লেবানন থেকে যুক্তরাষ্ট্র তার সৈন্য প্রত্যাহার করে। একটা শর্ত দিয়ে দিল। শর্ত নম্বর 2, ফিলিস্তিনের পশ্চিম তীর অর্থাৎ ওয়েস্ট ব্যাংক এবং গাজা উপত্যকা এবং সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলি সেনাবাহিনী অপসারণ করতে হবে। জিনিসটা একটু খেয়াল করি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুইটার যে প্রভাব প্রতিপত্তি মিডল ইস্টের প্রভাব প্রতিপত্তি কমাইতে হবে, তাদের ইনডাইরেক্ট কথাবার্তা এটাই, তাহলে আমরা কুয়েত থেকে সৈন্য অপসারণ করে নেব। এসব বিষয় যুক্তরাষ্ট্রের পক্ষে মানা সম্ভব ছিল না, কারণ স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র মিডল ইস্টে আসলে তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে চায়, তো এইসব মানবে না। তখন $1 মিলিয়ন প্রশ্ন হচ্ছে যে ইরাক যুদ্ধের সাথে সাদ্দাম হোসেন কেন ইসরায়েলের প্রসঙ্গ টেনে নিয়ে আসলেন। এটা খুব বড় একটা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের বিষয়টা আনাটা খুব স্বাভাবিক, কারণ যুক্তরাষ্ট্র ইনভলভ, বাট কেন ইসরায়েল? এর উত্তর খুব স্বাভাবিক। সাদ্দাম হোসেন ভেবেছিলেন এই যুদ্ধে কোনো রকমে ইসরায়েলকে যুক্ত করতে পারলে অন্যান্য আরব দেশগুলো সাদ্দাম হোসেনের পক্ষে এগিয়ে আসবে। কারণ কি? মুসলিম সেন্টিমেন্ট। আর মানে ইসরায়েলকে আমি যখনই ঘায়াল করব, অন্যান্য মুসলিম দেশ, যেহেতু সেটা ইহুদি রাষ্ট্র, অন্যান্য মুসলিম দেশ আমাকে সাপোর্ট করবে। ইরাক এর সাদ্দাম হোসেন এই চিন্তা করছিল এবং এই চিন্তা করেই তিনি মূলত ইসরায়েলকে এর মধ্যে নিয়ে আসলো।
যুক্তরাষ্ট্র ও 39টি দেশ মিলে কোয়ালিশন ফোর্স গঠন করে ইরাকে আক্রমণ শুরু করে। যুক্তরাষ্ট্র কয়টি দেশ? 39টি দেশ নিয়ে ইরাকে আক্রমণ শুরু করে। এরপর তো ইরান কোণঠাসা হয়ে যাবে, খুব স্বাভাবিক। তো সম্মিলিত ফোর্সের কাছে ইরাকের ভয়াবহ পরাজয় হয়, খুব স্বাভাবিক এটা, কারণ যুক্তরাষ্ট্র একাই আসলে ওই জায়গায় মোটামুটি সমর্থ ইরাককে ওই জায়গায় দমন করে। বাট সে কোয়ালিশন সরকার গঠন করে, কোয়ালিশন ফোর্স গঠন করে, সরকার না, সরকার অন্য, কোয়ালিশন সরকার অন্য জিনিস। সো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরাকের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কারা? কুয়েত, কারণ কুয়েত নিজেই যেহেতু মানে দখল হয়ে গেছে, তাই ইরাকে যুদ্ধ করবে, তারা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করেছে কুয়েত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যাদেরকে আমরা ইউএই বলে পরিচিত বেশি, ওমান, পাকিস্তান, বাংলাদেশের মতন রাষ্ট্রগুলো। খেয়াল করি বাংলাদেশও কিন্তু সেই জায়গায় ছিল, ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছে বা সেই জায়গায় বাংলাদেশে সহযোগিতা করেছে। বিষয়গুলো খুব, তাহলে কান্ট্রিগুলো একটু দেখে নিই আমরা, যে কারা কারা আসলে যুক্তরাষ্ট্রের সাথে একত্র হয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ওই সময়টাতে। কুয়েত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান বা পাকিস্তান, বাংলাদেশ, এর মতন অনেকগুলো দেশ আরও। আর ইরাকের পক্ষে ছিল কিন্তু কিছু দেশ, ইয়েমেন ও ফিলিস্তিনের PLO। খেয়াল করি ইয়েমেন, এবং এই ইয়েমেনকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মুক্ত করতে চাচ্ছিল এবং সত্য দিয়েছিল কিন্তু সাদ্দাম হোসেন। সুতরাং সাদ্দাম হোসেনের ইরাকের সাথে ইয়েমেনের ওই সময় খুব ভালো সম্পর্ক ছিল। এবং ফিলিস্তিনের যে PLO, এই PLO পার্টি কিন্তু খুব ভালো, যারা ওয়েস্ট ব্যাংকে বর্তমানে আছে, যেমন গাজায় রয়েছে হচ্ছে আমাদের হামাস, আর PLO রয়েছে হচ্ছে ওয়েস্ট ব্যাংকে, মানে পশ্চিম তীরে। সো এই PLO পার্টি কিন্তু ওই সময় সমর্থন দিয়েছিল এবং ইয়েমেন সমর্থন দিয়েছিল ইরাকের পক্ষে, বাট সম্ভব না আসলে। এই দুইটা পার্টি, একে তো ইরাক যুক্তরাষ্ট্রের সাথে পারা খুব টাফ ছিল, সেক্ষেত্রে এতগুলো কান্ট্রি যখন চলে আসছে, সো তাদের পক্ষে পারাটা খুব কঠিন ছিল। সো অপারেশন ডেজার্ট স্টর্ম নামে আক্রমণটি এই ইরাক যুদ্ধের সাথে সম্পৃক্ত। এই নামটা অনেক জায়গায় শোনা যায়, অপারেশন ডেজার্ট স্টর্ম। ডেজার্ট কেন? কারণ যেহেতু মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে ডেজার্ট থাকবে, মরুভূমি থাকবে, স্টর্ম মানে ঝড় উঠছে, তাহলে মধ্যপ্রাচ্যে ঝড় উঠবে কেন? এতগুলো দেশ মিলে যখন ফোর্স গঠিত হয়, তখন ঝড় ওঠাটা খুব স্বাভাবিক। অবশেষে 1991 সালের 28 ফেব্রুয়ারি এই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। পরাজিত ইরাকের অবস্থা পূর্বের তুলনায় শতগুণে খারাপ হয়ে যায়। একে তো মানে দেখি জিনিসটা খেয়াল করি যে মরার ওপর করার খারাপ, কী একটা অবস্থা, যে ইরাক কিন্তু এই পদক্ষেপ নিয়েছিল, কুয়েতকে দখল করেছিল একটাই কারণে, কারণ তার যুদ্ধের বিধ্বস্ত অবস্থাকে ঠিক করার জন্য। জিনিসটা একটু মনে করাই দিই, ইরাক এবং ইরানের যে 8 বছরের যুদ্ধ, এই 8 বছরের যুদ্ধের কারণে ইরাক কিন্তু বিধ্বস্ত, দুইটা দেশে ইরানও বিধ্বস্ত হয়ে গিয়েছিল সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে। এরপর তার কাছে যেহেতু তেল শক্তি ছিল, সুতরাং তেল শক্তি থাকার ফলে সে চিন্তা করলো আমি তেলের দাম বাড়িয়ে দেবো। যদি তেলের দাম বাড়িয়ে দিই বিশ্ববাজারে, তাহলে আমি তেলের, ওই সময় কিন্তু ইরাক, সৌদি আরব, কুয়েত এরা হচ্ছে মেজর এক্সপোর্টার ছিল তেলের। সুতরাং এরা যদি তেলের দাম ইরান যদি তেলের দাম বাড়িয়ে দেয়, তাহলে আসলে এই বাড়তি অর্থ দিয়ে সে তার অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো, যুক্তরাষ্ট্র ওই সময় হয়তো একটু কুয়েতের সাথে লিয়াজু করে কুয়েত তেলের দাম কমিয়ে দিছে, বাড়াতে দেয় নাই। বাট সাদ্দাম হোসেন বলেছে, তাকে অনুরোধ করেছিল কুয়েতকে, যে আপনারা তেলের দাম একটু কমিয়ে দেন, কিন্তু তারা তেলের দাম বাড়িয়ে দেন, তারা তেলের দাম বাড়ায়নি, বরঞ্চ তারা তেলের দাম কমিয়ে দিয়েছে। সুতরাং তেলের দাম কমিয়ে দিয়েছে মানে কি, ইরাক একে তো মানে অর্থনৈতিক অবস্থা খারাপ, তেলের দাম কমিয়ে যাওয়া, বিশ্ববাজারে তেলের দাম যখন কমে যায় তখন অবস্থা আরও খারাপ হবে। এই ক্ষোভের কারণে ইরাক দখল করে নিয়েছে কুয়েত। এবং এই যে কুয়েতকে যখন দখল করলো, তখন সৌদি আরবও ভয় পেয়ে গেল যদি ইরাক আমাদেরকে আক্রমণ করে ফেলে বা সাদ্দাম হোসেন আমাদেরকে আক্রমণ করে ফেলে। সৌদি আরব আসলে সাহায্য চাইলে যুক্তরাষ্ট্রের কাছে, যুক্তরাষ্ট্র এই সাহায্য করার নামে ইরাক অনেক 39টা দেশের ফোর্স মিলে একটা কোয়ালিশন ফোর্স গঠন করলো এবং অপারেশন ডেজার্ট স্টর্ম চালু করে ইরাককে একদম শেষ করে দিল। ইরাকের সাথে যদিও ইয়েমেন এবং আমাদের প্যালেস্টাইনের PLO পার্টি ছিল, বাট স্বাভাবিকভাবে তারা পারাটা অসম্ভব। যুদ্ধের ফলাফল হিসেবে কুয়েত ইরাকের দখল দায়িত্ব থেকে মুক্তি পেল এবং সৌদি আরবে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত হয়। ওসামা বিন লাদেনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়। PLO ইরাককে সমর্থন দেওয়ার কুয়েত থেকে ফিলিস্তিনকে বহিষ্কার করা হয়। খেয়াল করি একটু যে এখানে ফলাফলগুলো কী। এই যুদ্ধে ইরাক হেরেছে, মানে যে কোনো একটা যুদ্ধের ফলে, যে কোনো একটা বড় ঘটনার ফলে হয়তো একটা মেইন ঘটনা থাকে, বাট পাশাপাশি অনেকগুলো ইম্প্যাক্ট থাকে তার। সো ইম্প্যাক্টগুলো এখানে অ্যানালিসিস যায় একটু। সো প্রথম ঘটনা হচ্ছে, মেইন ঘটনা, ইরাক পরাজিত হয়েছে। এখন ইরাকের সাথে তো ইয়েমেন ছিল, সুতরাং ইয়েমেনের একটা সমস্যা তো হওয়াটা খুব স্বাভাবিক, এবং PLO পার্টি ছিল, PLOরও সমস্যা হওয়া খুব স্বাভাবিক। সুতরাং যেহেতু PLO ছিল, এই জন্য কুয়েত থেকে PLOকে কী করা হবে, ফিলিস্তিনকে বরখাস্ত করা, বহিষ্কার করে দেওয়া হয়। এছাড়া ওসামা বিন লাদেনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়। এছাড়া যে আমাদের
সৌদি আরবের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি বা সামরিক ঘাঁটি সেটা স্থায়িত্ব লাভ করে। কেন স্থায়িত্ব লাভ করবে? কারণ তারা যেহেতু সাহায্য করছে সৌদি আরবকে নিরাপত্তা দিতে, এখন তারা ওখানেই থাকবে, এখান থেকে আর নড়ে না তারা এখন। তো এইটার যে তারা যে সৌদি আরবে তাদের যে ঘাঁটি, এটা অনেক বড় একটা কারণ। সৌদি আরব আসলে চাইলেও যুক্তরাষ্ট্রের এগেনস্টে খুব বেশি যেতে পারে না। এবার সে সৌদির মাটিতে কেন মার্কিন সেনাবাহিনীর জায়গা দেওয়া হলো, এটির প্রচণ্ড বিরোধিতা করেছিল ওসামা বিন লাদেন। এটা বিরোধিতা করাটা খুব স্বাভাবিক, কারণ যখন জায়গা দিবে তখনই কিন্তু প্রভাব বিস্তার করা শুরু করবে ওই দেশে, এবং এই বিরোধিতার জন্যই কিন্তু ওসামা বিন লাদেনকে বহিষ্কার করা হয়। মার্কিন প্রোপাগান্ডায় সৌদি ওসামাকে মানে ওসামা বিন লাদেনকে 1991 সালে বহিষ্কার করলে ওসামা বিন লাদেন এবং তার অনুসারীরা আফগানিস্তানে আশ্রয় নেয়। লাদেন এবং তার অনুসারীরা আফগানিস্তানে অংশ নেয়। যদিও তার সৌদি আরব হিসেবে তার যে কনসার্নটা, সৌদি আরবের পার্সপেক্টিভ চিন্তা করলে সৌদি আরব ওই সময় কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় কিন্তু ঘাঁটি স্থাপন করেছে, সুতরাং তার কনসার্নটা মোটামুটি ঠিক ছিল, কারণ এটা তার পরবর্তীতে নিরাপত্তাহীনতার কারণ হতে পারে। কারণ যেহেতু সৌদি আরব সাহায্য চেয়েছিল, সে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র, সুতরাং সাহায্য শেষে তার চলে যাওয়ার দরকার ছিল, বাট সে যাবেনি। যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি সেখানে স্থাপন করে রেখেছে, সুতরাং এটা আসলে সৌদি আরব মেনে নিতে পারেনি তার এই ধরনের কনসার্ন বা এই ধরনের বিষয়, সুতরাং তাকে বহিষ্কার করা হয় এবং সে আফগানিস্তানে যায়। সেখান থেকে 1992 সালে সুদানে চলে যায়। তালেবানরা যখন আফগানিস্তানে প্রথমবারের মতো ক্ষমতায় আসে, তখন 1996 সালে ওসামা বিন লাদেন পুনরায় আফগানিস্তানে চলে আসেন। সুতরাং আফগানিস্তানে যান সৌদি আরব থেকে, তারপর যান তিনি সুদানে, তারপর যখন আবার তালেবানরা ক্ষমতায় আসে 1996 সালে, তখন কিন্তু আবার লাদেন চলে আসে আফগানিস্তানে। সো ইরাকের বিরুদ্ধে পরিচালিত উপসাগরীয় এই যুদ্ধটি মোট 7টি নামে পরিচিত। তাহলে একটা উপসাগরীয় যুদ্ধ 7টা নামে পরিচিত, কারণ এই যুদ্ধের ফলাফল অনেক হিউজ। এই যুদ্ধটা মানে মিডল ইস্ট, যেটা শুরুতে বলছেন, মিডল ইস্টের প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে যে ইস্যুগুলো তৈরি হচ্ছে সেটা তো একটা অনেক বড় ইস্যু, কনসার্নের বিষয়। বাট এই উপসাগরীয় যুদ্ধ অর্থাৎ ইরাক ইরানের যে সমস্যা এবং তারপরে কুয়েতের সাথে ইরাকের যে সমস্যা, সেটা এর থেকেও হয়তো অনেক ক্ষেত্রে, অনেক দিক দিয়ে, অনেক সেক্টরে অনেক বেশি বড় ভূমিকা রাখছে এবং অনেক বেশি বড় প্রভাব রাখছে। সো পারস্য উপসাগরীয় যুদ্ধ নামে এটা পরিচিত। প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত, মানে ফার্স্ট গলফ ওয়ার। কুয়েত যুদ্ধ নামে পরিচিত, কুয়েত আক্রমণ নামে পরিচিত, ইরাক কুয়েত দ্বন্দ্ব নামে পরিচিত, জাতিসংঘ ইরাক দ্বন্দ্ব নামে পরিচিত। কেউ আবার সকল যুদ্ধের মা বা মাদার অফ অল ব্যাটেলস নামে এই যুদ্ধটাকে অভিহিত করে, কারণ মিডল ইস্টের সকল যুদ্ধের মেইন সূচনা এই যুদ্ধ থেকেই শুরু হয়ে যায়, বলা যায় এক প্রকার। সো এর মাধ্যমে আমাদের শেষ হলো প্রথম উপসাগরীয় যুদ্ধ, যেটা 1990 সালে হয়েছিল, এবং এর কী প্রেক্ষাপট, কী হয়েছে, কীভাবে হয়েছে, কী কী ফলাফল, সবগুলোই আমরা আলোচনা করে ফেলেছি। নেক্সটে আমরা দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নিয়ে আলোচনা করব, বাট সেটা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।